সুপ্রভাত বন্ধুরা, আজ 29শে মার্চ রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিনোদন দুনিয়ার সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: লেবাননের হিজবুল্লাহ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং আশাব আল কাহাফের পরে এবার পশ্চিম এশিয়ার রণাঙ্গনে অবতীর্ণ হল ইরান সমর্থিত আর এক শিয়া সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুথি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, যুদ্ধের 1 মাস পূর্ণ হওয়ার দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারি শনিবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। বিদ্রোহী বাহিনীর নিজস্ব স্যাটেলাইট টিভি চ্যানেল আল মাসিরাহকে তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে অবরোধের জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। সংকটের এই আবহে এবার পেট্রোপণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের বার্তা দিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। সে দেশের সরকারি সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার সেই দেশের জ্বালানি মন্ত্রককে 1 এপ্রিল থেকে গ্যাসোলিন যা বিমানে ব্যবহৃত পেট্রো জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস এই খবর জানিয়েছে, বলেছে আগামী 31শে জুলাই পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকতে পারে। মস্কোর এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইরানের হামলায় এশিয়ায় আমেরিকা যুক্তরাষ্ট্রের 13টি সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য স্বীকার করে নেওয়া হয়েছে। ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 13টি সামরিক ঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে। তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচনী পরাজয়ের ভয়ে আগাম ভোট এড়াতে এবং রাষ্ট্রীয় বাজেট পাশের জন্য মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ চললেও জনমত সমীক্ষায় তার জনপ্রিয়তা তেমন কোনো উন্নতি হয়নি। নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলের বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র জানিয়েছে, যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হন। সেই বিষয়টিকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের আগেই ভোট করার কথা ভেবেছিল নেতানিয়াহুর দক্ষিণপন্থী জোট। এই ভোট হওয়ার কথা ছিল আগামী অক্টোবরে। ইরানের ইসলামে বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানালো। আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা আছে। যুদ্ধের মধ্যেই জ্বালানি তেল বিক্রি করে কয়েকশো কোটি ডলার অতিরিক্ত আয় করেছে ইরান। হরমুজ প্রণালী ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক দেশ হওয়ায় বিশ্ববাজারে ইরানি তেলের দাম ও চাহিদা উভয়ই এই মুহূর্তে বেড়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে এবার 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুবাই ছেড়ে যাচ্ছেন বহু প্রবাসী। বিদায় সময় তাদেরকে সরকারের তরফ থেকে উপহার ও ধন্যবাদ বার্তা দিয়ে বিদায় জানানো হচ্ছে, যা মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে সামনে এসেছে। আসছি দেশের খবরে। গত 1 মাস ধরে ইরানের সঙ্গে চলছে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। মধ্যপ্রাচ্যের একাধিক দেশের ওপর আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র। এহেন পরিস্থিতিতে ভারতীয় পাইলটদের অ্যাসোসিয়েশনের অনুরোধ, পশ্চিম এশিয়ায় উড়ান পরিষেবা আপাতত একেবারে বন্ধ রাখা হোক। তাদের মতে, যুদ্ধের আবহে যাত্রীদের নিয়ে আকাশপথে যাতায়াত করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীবাহী বিমানের ওপরেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হামলা হতে পারে তাদের আশঙ্কা। ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি এর কাছে এই আবেদন জানিয়ে চিঠি লিখেছে এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আচমকাই গতকাল জরুরি অবস্থা জারি হলো দিল্লি বিমানবন্দরে। সমস্ত বিমান চলাচল একেবারে স্থগিত করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে ডেকে পাঠানো হয় দমকল বিভাগকেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিস্ফোরণের আশঙ্কায় তারপরেই দিল্লি বিমানবন্দর জুড়ে জারি হয় জরুরি অবস্থা। শনিবার সকালে জানা যায়, বিশাখাপত্তনম থেকে দিল্লিমুখী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তারপরেই দিল্লি বিমানবন্দরে জারি হয় জরুরি অবস্থা, খালি করে দেওয়া হয় বিমানবন্দর এলাকা।
জ্বালানি উদ্বেগের মাঝেই শনিবার উত্তরপ্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ফেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি এনসিআর অঞ্চলে এটি দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমাতে নয়ডায় এই নতুন বিমানবন্দর সাহায্য করবে বলে বিশেষজ্ঞদের মত। মোট 2 দফায় এই বিমানবন্দর তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মনে করা হচ্ছে এই 2 দফায় যাত্রীর সংখ্যা 7 কোটি থেকে বেড়ে প্রায় 22 কোটি হবে। প্রথম ধাপের কাজ হবে 4টি ভাগে। মোট 11,742 একর জায়গা জুড়ে গড়ে উঠবে এই বিমানবন্দর। এটিই হবে দেশের প্রথম বিমানবন্দর যেখানে নিজস্ব বিমান মেরামতের ব্যবস্থা থাকবে। ট্রান্সজেন্ডার পার্সনস প্রোটেকশন অফ রাইটস সংশোধনী বিল 2026 নিয়ে প্রতিবাদ আরও শক্তিশালী হয়ে উঠেছে। আইনজীবী, নারীবাদী, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধি মিলিয়ে 140 জনেরও বেশি বিশিষ্ট মানুষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানিয়েছেন তিনি যেন এই বিলের সম্মতি না দেন। সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদেই যেন ফিরিয়ে দেন তিনি। বিজেপি কোনো নির্যাতিতাকে বিচার দেবে না। বিজেপি ধর্ষকদের পক্ষে, যারা অপরাধ করেছে তাদের পক্ষে। কোনো রাগঢাক না রেখে সরাসরি বললেন উন্নাওয়ের নির্যাতিতা। আরজিকর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হওয়া চিকিৎসক পড়ুয়া মায়ের বিজেপি প্রার্থী হওয়ার খবর শুনে তার প্রতিক্রিয়া, আমি আন্টিকে চিনি না, কিন্তু ওই ঘটনা কথা সবাই শুনেছে। আন্টি, আপনি ভুল করলেন। নিজের জীবনের অভিজ্ঞতায় বলছি। শুধু তো আমি না, এই উন্নাওতেই কতগুলি ঘটনা ঘটেছে। আমি তো বেঁচে আছি, অন্যদের তো দম বন্ধ করে বা আগুনে দিয়ে মেরে দেওয়া হয়েছে। আমিও খুন হয়ে যাব যে কোনো সময়। সব সময় এই আতঙ্কেই থাকি। এখন রাজ্যের খবর। ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতা খুন্তি তাই নিয়ে বেরোবেন। দার্জিলিংয়ের নকশালবাড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সিইওর কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মনোনয়ন পর্ব এখনও শুরু হয়নি, কিন্তু তৃণমূল ও বিজেপির নানান মন্তব্যের কারণে রাজ্যে নির্বাচনী উত্তাপ বেড়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভোট কেন্দ্রগুলিতে হামলা চালানোর জন্য তৃণমূলের মহিলা কর্মী ও সমর্থকদের উস্কানি হিসেবে দেখা হচ্ছে। সেখানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জন্যও হুমকি, কারণ কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে হামলাকারীদের থামাতে গেলে সমস্যার সম্মুখীন হতে পারে। নির্বাচন কমিশন এখন তদন্ত করে দেখবে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যটি যদি সত্য বলে প্রমাণিত হয় তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ব্যবস্থা গ্রহণের যোগ্য কিনা তাও খতিয়ে দেখা হবে। পুনর্নির্বাচন নিয়ে এবার সার্বিক দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে নির্বাচন কমিশন। এতদিন ব্যতিক্রমী কিছু ক্ষেত্রেই পুনর্নির্বাচন করা হতো, এবার সেই ধারণা পুরো বদলে দিতে চলেছে কমিশন। কোথাও কোনো ভয় দেখানো বা ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলেই সেখানে পুনর্নির্বাচন করা হবে। এবারের বিধানসভা নির্বাচনে কমিশন এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই এগোচ্ছে। এবারে কমিশনের যা দৃষ্টিভঙ্গি তাতে কোথাও গুরুতর বেনিয়ম হয়েছে বলে যদি মনে করে কমিশন, তাহলেই কড়া পদক্ষেপ করার আভাস মিলেছে। এই অবস্থায় বুথগুলি থেকে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে পুনর্নির্বাচনের মধ্যে হারও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশন জানাচ্ছে, জনপ্রতিনিধিত্ব আইনের 58 ধারায় যদি কোথাও বুথ দখল হয় তবে সেখানে ভোট বাতিল করা হবে এবং পুনর্নির্বাচন করা হবে। একই রকমভাবে কোথাও ভোটারদের বাধা দেওয়া হলে সেক্ষেত্রেও সংশ্লিষ্ট বুথে ভোট বাতিল করা হবে। জনপ্রতিনিধিত্ব আইনের 135 ধারা অনুযায়ী কোথাও জোর করে বুথ দখল, ভোট দিতে বাধা দেওয়া, রাস্তা আটকে দেওয়ার অভিযোগ উঠলে সেক্ষেত্রেও পুনর্নির্বাচন হবে। শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা প্রসঙ্গে প্রবীণ সিপিআইএম নেতা হান্নান মোল্লা বলেন, আমরা অন্য এক বাংলাকে দেখেছি। আগে প্রতি রামনবমীতেই দেখেছি ছবি বা প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিতেন মানুষ, আর রাস্তার একপাশে দাঁড়িয়ে হিন্দু, মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বাতাসা ও জল দিতেন। যুগ যুগ ধরে এটাই ছিল বাংলার সংস্কৃতি। কিন্তু আরএসএস এবং বিজেপি ও তৃণমূলের সৌজন্যে বাংলার রামনবমী এখন কার্যত এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার রামনবমীর মিছিল ঘিরে দিনভর অশান্তি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, দোকানপাটেও ভাঙচুর করার অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লাঠিচার্জ করে। এদিন এলাকায় থমথমে, তবে নতুন করে কোনো হিংসার ঘটনা ঘটেনি। আহতদের দেখতে জঙ্গিপুর হাসপাতালে যান সিপিআইএম নেতৃবৃন্দ।
শিক্ষা ও সব বেকারের কাজের দাবি তুলে রানীগঞ্জ শহরে মিছিল। 28শে মার্চ বেকার বিরোধী দিবসে সকলের জন্য শিক্ষা ও শিক্ষা শেষে সব বেকারের কাজের দাবি তুলে রানীগঞ্জ শহরে মিছিল করে ডিওয়াইএফআই। মিছিলের পুরোভাগে ছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। মিছিল থেকে আওয়াজ ওঠে, রানীগঞ্জ শিল্পাঞ্চলের মঙ্গলপুর শিল্প তালুকে স্থানীয় বেকারদের কাজ দিতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেতৃত্বরা বলেন, দুই সরকারের বেকারদের কাজের প্রতিশ্রুতি ভাঁওতায় পরিণত করেছে। একসময় জার্মানির রুডের সঙ্গে তুলনা করা হতো, সেই পশ্চিম বর্ধমান জেলায় শিল্প কারখানা বন্ধ হচ্ছে বিজেপি ও তৃণমূলের নীতির কারণে। বেকার বিরোধী দিবসে রাজ্যের বিভিন্ন স্থানে মিছিল সংগঠিত হয় বামফ্রন্টের গণসংগঠনগুলির নেতৃত্বে। বিনোদন সংবাদ। যত কাণ্ড কাঠমান্ডুতে নয়, এবার যত কাণ্ড কলকাতায়। কাহিনী চিত্র ভূতজিকর নিয়ে ছবির পরিচালকের কথায় এখানে দৃশ্যমান মানব সমাজ অতিষ্ঠ ভূতের দৌরাত্মে। তাদের পেতনি রানী ভয়ঙ্কর শক্তিধর এবং দেশের সর্বময় কর্তা তথা অধীশ্বরের সঙ্গে অদ্ভুত বোঝাপড়া তার। ফলে মানব সমাজে সাম্প্রতিক অতীতে ভূত পেতনির সংযোগ ঘটে যায়। মঙ্গলবার কলকাতার স্টুডেন্টস হলের ছাড়পত্র সভাঘরে ভূতজিকর নামে একটি ছবির প্রিমিয়ার শো হয়ে গেল। মাত্র 47 মিনিটের তথ্যভিত্তিক কাহিনী চিত্র এটি। ছবির প্রেক্ষাপট এই বাংলার কাল্পনিক এক বিখ্যাত হাসপাতাল, লোকমুখে যা খালপাড়ের হাসপাতাল নামে বেশি পরিচিত। শেষে খেলার খবর। স্কুল ব্যাগ নিয়ে জাতীয় সঙ্গীত ইরানের ফুটবলারদের। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত পড়ুয়াদের প্রতি শ্রদ্ধা। ইরানে যৌথভাবে সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। প্রথম দিনই দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাতে শিক্ষক এবং পড়ুয়া সহ 175 জনের মৃত্যু হয়। 2026 ফিদে ক্যান্ডিডেটস মহিলা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে মুখোমুখি হচ্ছেন দিব্যা দেশমুখ বনাম তানঝাং ই আর বৈশালী বনাম আলেকজান্দ্রা গড়িয়াচকিনা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।